অত্যন্ত ভালোবাসতে নেই। হৃদয় পুড়ে ছারখার হয়ে যাবে, হয়তো সুখে নয়তো যন্ত্রণায়। আমার হৃদয় কেন পুড়ছে সাবিহা? সাবিহা দৃষ্টি সরালো। বুকের চিনচিন ব্যথা অগ্রাহ্য করল। পরিবারের কথা শোনো, তারা তোমার খারাপ চায় না। তুমি কি চাও? যা তোমার জন্য ভালো। অয়ন হাসল নির্বিকার ভঙ্গিতে। আমার জন্য ভালো কি? এত সব জানি না। তুমি কিচ্ছু জানো না, বোঝো না। তুমি শুধু আমাকে পোড়াতে জানো। সাবিহার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। দুই চোখ ভিজে উঠেছে। সে মাথা ঘুরিয়ে সিটে হেলান দিয়ে রইল, চোখ জোড়া বুজে রাখল। অয়ন কপালে আঙুল চেপে ধরেছে। হৃদয় এতটা ব্যাকুল কেন হবে? ভালোবাসার মানুষ সামনে আসতেই রাগ প্রেমের সমুদ্রে ডুব কেন দেবে? রাগ কেন রাগের জায়গায় শটান মেরে থাকে না? অভিমানী মন শক্তপোক্ত হতে পারে না কেন? এই যে অয়ন মাসখানেক ধরে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলল, পুড়ে ছারখার হয়ে গেল, রেগেমেগে অস্থির হয়ে থাকলো, দিনরাত জেগে কাটালো, এক মুহূর্তের জন্য দুই চোখের পাতা বুঝতে পারেনি, শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারেনি। খুব করে মনকে শক্ত করেছিল। ভেবে রেখেছিল সাবিহার সামনে আসলে তাকেও নিজের আগুনে জ্বালাবে। পই পই করে ভেবে রেখেছে, অথচ এখন হচ্ছেটা কি? সাবিহার আঁখি দুটির কোণে জল ঘেঁষতে দেখে মুহূর্তেই গলে রসমালাই বনে গেল। রাগ, অভিমান, জেদ সব কিছু উবে গেল। আপাতত বুক ভর্তি ভালোবাসা উতলে উঠছে, হাঁসফাঁস করছে বুকের ভেতরটা। সাবিহাকে শক্ত করে ধরে রাখতে ইচ্ছে করছে বক্ষস্থলে। বিরক্ত ভঙ্গিতে কপালের চুলগুলো দুই হাতের সাহায্যে উঠিয়ে নিল। ঘুরে তাকালো পাশে। সাবিহা ঘুমিয়ে পড়েছে। সিটে মাথা এলিয়ে নিশ্চিন্তে চোখ বুজে আছে। মায়াবিনী একটা। অয়নকে জ্বালিয়ে পুড়িয়ে ঘুমাতে ব্যস্ত। অয়ন ঠোঁটে ঠোঁট চেপে ঘুমন্ত সাবিহার পানে চেয়ে রইল। চোখ মুখ লাল বর্ণে রূপান্তরিত হয়েছে। কালো রেশমি চুলগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। অয়ন হাত বাড়ালো। মুখশ্রীর সামনে থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। থমথমে চোখ নামিয়ে চট করে একটা চুমু খেলো। সাবিহা নড়ে চড়ে পাশ ফিরেছে। ঘুমের ঘোরে গোঙালো। অয়ন ঠোঁটে গিয়ে নিঃশব্দে আরেকটা চুমু খেলো। কতটাই না আকুতি অনুভব করেছে এই মুখশ্রী দেখার জন্য। কিভাবে ছটফট করেছে দিনরাত। ব্যাকুল হয়ে ঘুরে ফিরে বেরিয়েছে একটিবার দেখার জন্য। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অস্পষ্ট স্বরে আওড়ালো, বড্ড ছাড় দিয়েছি। একবার নিজের করি, তারপর খবর আছে তোমার। নিস্তব্ধতা ভেঙেছে অয়নের সেলফোনের শব্দে। তন্ময় কল করছে। অয়ন রিসিভ করল। ওপাশ থেকে কোলাহলের তীব্র শব্দ। সব রকম শব্দ মিলেমিশে একত্রে এসে কানে বিচ্ছে। সেলফোন কান হতে খানিকটা সরালো। তন্ময় হয়তো কিছুটা দূরে যাচ্ছে শোরগোল থেকে। কিছুক্ষণের মধ্যেই শব্দ কমে এলো। সে ডেকে উঠল, ভাইয়া। কই? শহরের বাইরে। সাবিহা? ঘুমোচ্ছে। রাত তো অনেক। কোথায় যাবে ভেবেছ? অয়ন হাসল। সে মাদারীপুর যেতে চাচ্ছিল সাবিহাকে নিয়ে। ভেবেছিল সেখানকার একটা হোটেল বুক করে নেবে 2 দিনের জন্য। ঘুরে ফিরে আসবে সময় মতো। কিন্তু তা কিভাবে সম্ভব? সাবিহা স্পষ্ট স্বরে নাকচ করে বসেছে। কোনো প্রকার হোটেল নেওয়া যাবে না। কোনো প্রকার মাদারীপুর যাওয়া যাবে না। এভাবে গাড়িতে করে ঘুরবে। না হলে বাড়িতে দিয়ে আসতে। অয়ন পড়ল বিপাকে। 2-3 দিন এভাবে গাড়িতে করে থাকা যায়? পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভেবেছিলাম, তবে সাবিহা যাবে না। এভাবেই গাড়িতে থাকবে বলছে। ভয়ে আছে। আমি বুঝতে পারছি ভাইয়া। আমি খুব ভরসা করি তোমাকে অয়ন। জানি ভাইয়া, নিরাশ করব না। সাবধানে থেকো। প্রয়োজনে কল করো। আর হ্যাঁ, টাকা লাগবে? আমি কি পাঠাবো? না না, আছে আমার কাছে। এনজয়। সেম টু ইউ ভাইয়া।
সেলফোন রেখে পুনরায় নজর দিল সাবিহার দিকে। অশান্ত লাগছে মেয়েটাকে, ঘুমিয়েও শান্তি পাচ্ছে না, দোনামোনা করছে ঘুমের ঘোরে। অয়ন হাত বাড়িয়ে সাবিহার মাথাটা এগিয়ে আনলো, ঠিক নিজের পায়ে রানের উপর মাথা রাখল। পেছন সিটে রাখা কোট এনে সাবিহার শরীরে মেলে দিল। এসির টেম্পারেচার খানিকটা কমিয়ে নিল। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করল। টান মেরে চলল মাদারীপুরের উদ্দেশ্যে। এমন সুযোগ বারবার আসবে না, সে সদ্ব্যবহার করবে এই সুযোগের, অবশ্যই করবে। শান্ত, ভীষণ শান্ত চারিপাশ, কোনো প্রকার শব্দ নেই কোথাও। সাবিহা চোখ পিটপিট করছে, উঠবে উঠবে ভাব। ঘণ্টাখানেক ঘুমিয়েছে আরাম করে। শরীর মুচড়ে উঠতেই অয়ন বাহাত বাড়িয়ে ধরে ফেলল। সাবিহা মুহূর্তেই লাফিয়ে উঠে গেল। হন্তদন্ত ভঙ্গিতে অয়নের দিকে তাকালো। কখন ঘুমিয়েছে আর কখনই বা অয়নের পায়ে পৌঁছেছে। বিভ্রান্ত হয়ে গুটিসুটি মেরে বসল। আর চোখে অয়নকে বারবার দেখে নিল। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ছেলেটাকে, চোখ মুখ ছোট হয়ে আছে ঘুমের অভাবে। নিরামিষ ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। সাবিহার মায়া হলো, বুকটা আনচান করতে লাগলো। ধীর গলায় শুধালো, একটু কি ঘুমিয়ে নেবে? মাসখানেকের ঘুম জড়ো হয়েছে, একটু ঘুমে কিচ্ছু হবে না, অনেক ঘুমাতে হবে। সাবিহা চুপ মেরে গেল। অয়ন আর চোখে তাকিয়ে পুনরায় বলল, তোমাকে দেখেছি, ছুঁয়েছি, এখন ভালো ঘুম হবে, তবে ঘুমের জায়গা নেই। অদ্ভুত না? সাবিহা কথা ঘুরিয়ে বলল, কোথায় যাচ্ছি? অয়ন জবাব দিল না, তবে এবার গাড়ি টেনে চলেছে বিচলিত হয়ে। চারপাশে তাকাচ্ছে বারংবার, যেন ভালো জায়গা খুঁজছে। একটা শুনশান কোলাহলবিহীন বাড়ির সামনে থামালো গাড়ি। বাড়িটা 5 তলা, বেশ দূরে। আশেপাশে আর বাড়ি নেই, তাদের চারপাশে গাছপালা আর ঘাস। অয়ন বেরোলো। অপর পাশে এসে সাবিহাকে বের করলো টেনে। পেছনের দরজা খুলে সাবিহাকে বসিয়ে উল্টো ঘুরে সেও গিয়ে বসল। ভেতর দিয়ে সম্পূর্ণ গাড়ি লক করে ফেলল। হাত পা মেলে মাথাটা সাবিহার কোলে রেখে শুয়ে পড়ল। মুহূর্তেই চোখ বুজে ঘুমিয়ে গেল। সাবিহা স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়, চমকে বসে রইল। চোখজোড়া এখনও পলক ফেলতে সক্ষম হয়নি। লঞ্চ থেকে সকলে নামতে ব্যস্ত, কেউ বা নিজেদের লাগেজ হাতে দাঁড়িয়ে কথাবার্তায় মশগুল। মধ্য দিয়ে মাহিন অরুর সেলফোন হাতে দাঁড়িয়ে আছে। সেলফোনখানা লাগাতার বেজে উঠছে, সেকেন্ডের জন্য অফ হয়ে আবারও বেজে উঠছে। এমন ভোর সকালে কার এত তাড়া? পৃথিবী এখনও অন্ধকার, সূর্য ওঠেনি, অথচ কলকারী ব্যক্তি বড্ড তাড়াহুড়োয় যেন। অরুকে ডেকে ফোন দেবে তারও উপায় নেই, সে এখনও ছাদে। রুস্তমের সাথে কাজ করছে, একটু পর নামবে। অন্যদিকে তন্ময় অরুকে নিয়ে নেমে গিয়েছে। সেলফোন ভুলবশত ফেলে গিয়েছে, যেটা আপাতত তার হাতে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠছে, ফার্মের মুরগি। নামের কারণে মাহিনের অ্যাটেনশন বৃদ্ধি পেল। কল রিসিভ করতে ইচ্ছে হলো, তবে পারমিশনবিহীন অন্যের কল রিসিভ করা মোটেও সভ্যতার কাতারে পড়ে না, তাই ধরছে না। সেলফোন পকেটে ঢোকাবে সেই মুহূর্তে আবারও কল। উপায় না পেয়ে পাশ কেটে একটু দূরে গেল, কলটা রিসিভ করল। ধমকে সুরে কিছু বলবে তার পূর্বেই ওপাশ হতে একটা পুচকে মেয়েলি কণ্ঠের স্বরে পক পক করে উঠল, এত কিসের ব্যস্ততা? সকাল হবে প্রায়, রাতের অ্যাক্টিভিটিস তো শেষ। শোন, এখন তাড়াতাড়ি সব কিছু ডিটেলসে খুলে বলতো, কী কী করলি? কিচ্ছু মিস দিবি না, আমি সারা রাত ঘুমাতে পারিনি তোদের কাহিনী শুনবো বলে। তাড়াতাড়ি বল। তন্ময় ভাই তো মনে হয়। মাহিন হকচকিয়ে গেল, আনমনে খুক খুক শব্দে কেসে উঠল। তালুতে পানি উঠে গেছে যেন, চোখ বড় বড়। এমন অসভ্য কথাবার্তা মেয়েদের মুখ থেকে শুনতে সে অভ্যস্ত নয় মোটেও। মোটামুটি তার মুখটাও হাঁ হয়ে গিয়েছে। ওদিকে মার্জির বকবকানি থেমে গেল।
গলার স্বর চওড়া হলো। কে? মাহিন। ওই মিয়া, কল ধরে কথা বলেন না কেন? অসভ্যের মতো শুনে যাচ্ছিলেন। ভদ্রতা বলতে কিচ্ছু নাই নাকি? চমকিত মাহিন কিছু বলবার ভাষা খুঁজে পেল না। কথা বলার সময় দিল কই? অসভ্য মেয়েটা তো বকবক করেই গেল। তাকে আরও চমকে মার্জি বলল, এই যে মিয়া, ওরুকে ফোন দেন তাড়াতাড়ি, খুব দরকার। কই ও? আপনি কে হন? ফোন আপনার কাছে কেন? মাহিন মেয়ে মানুষ দেখেছে অনেক, তবে এমন ঝাঁঝালো মেয়ে মানুষ দেখেনি, তাও এতটা নির্লজ্জ। কণ্ঠ শুনে তো পুচকে মনে হলো। এমন চটাং চটাং কথাবার্তা শিখেছে কোথা থেকে? মাহিন ভাষা হারিয়ে বিনা বাক্যে ফোন কানে ধরে রাখল। ওপাশে মার্জি চেঁচিয়ে চলেছে, বোবা নাকি? মাহিন, এরপর কি আর কোনো কথা নিয়ে আপনার ডিকশনারিতে? পড়েন কিসে? কোন কলেজ? ভার্সিটি নাকি? ভদ্রতা জানেন না? প্রশ্ন করলে উত্তর দিতে হয়। এভাবে অন্যের ফোন ধরে চুপ থাকতে নেই। শুনুন। নাম কি? মাহিন আনমনেই প্রশ্ন করল। তেলে বেগুনে জ্বলে উঠল মার্জি। নাম কি মানে? দেখেন না স্ক্রিনে? অশিক্ষিত নাকি? ফার্মের মুরগি? মার্জি চুপসে গেল যেন। সে ফট করেই কল কেটে দিল। এপাশে মাহিন সবে ঘোর হতে বেরিয়েছে। নরম কণ্ঠের তেতো কথাগুলোর সমাপ্তি ঘটায়। স্ক্রিনে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করল, মেয়ে নাকি আগুন এটা? নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চল ঢাকা বিভাগের একটা জেলা। রাজধানী ঢাকার নিকটবর্তী একটা শহর এবং সদর দপ্তর। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এই জেলার অন্তর্গত। এই শহর জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ৪৩টি বৃহত্তম শহরের মধ্যে এটি ১৩তম। শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এভাবেও নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদী বন্দর এবং গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবেও পরিচিত। এছাড়াও এটি পাট বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটা কেন্দ্র। অনেক পাটকলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয়। ৬৮৩.১৪ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এই জেলার সীমানাও রয়েছে। নামার সময়টায় ভালোভাবে নজর বোলালে বোঝার উপায় আছে। সঙ্গে আশপাশে দেখা মেলে নতুন প্রকৃতির। ভ্রমণের উদ্দেশ্যে অনেকে মিলেমিশে এসেছে ঠিকই, তবে এখন বিদায়ের পালা। দল নিয়ে এক একজন এক এক হোটেলে উঠবে, নিজেদের মতো করে বেরিয়ে পড়বে। কেউ হোটেলে, কেউ বা রিসোর্টে। নিজেদের মতো ঘুরে ফিরে ঠিক সময় ফিরে আসবে, এমনটাই বলা আছে। অন্যদিকে তন্ময়ের হোটেল বা রিসোর্ট নিতে হবে না। মাহিনের নানার বাংলো আছে ইস্টে, সেটা ফাঁকা করা হয়েছে। বন্ধুবান্ধব মিলে তারা সেখানেই থাকবে বলে আলোচনা করা আছে। গাড়ি এসেছে ৫টা, মিলেমিশে এগুলোর মধ্যে চড়বে। কেউ বা এখনই নারায়ণগঞ্জ ঘুরতে বাইক ভাড়া করে ফেলেছে, ঘুরে ঘুরে যাবে। তন্ময় লাগেজ হাতে দাঁড়িয়ে আছে। গরমে অতিষ্ঠ হয়ে আছে সে, ঘেমে নিয়ে একাকার। শার্ট পেছন দিয়ে ভিজে উঠেছে। ওরও দাঁড়িয়ে আছে পাশে, সেও হাঁসফাঁস করছে গরমে। এখানে উপস্থিত সকলেই ক্লান্ত এবং গরমে অতিষ্ঠ। আজ ভ্যাপসা গরম পড়েছে খুব বেশি। তাদের সামনে গাড়ি, বড় গাড়ি। ৭-৮ জন নির্দ্বিধায় এঁটে যাবে। মাহিন এবং রুস্তম আসলেই উঠে পড়বে গাড়িতে। রিহান কপালের ঘাম মুছে বলল, ওরু, ভেতরে বসো সোহানির সাথে, যেই গরম পড়েছে। তন্ময় মাথা দোলালো। লাগেজ পেছনে রেখে ফিরে আসলো। ওরুকে ভেতরে বসিয়ে দিল। সোহানি ততক্ষণে অন্য পাশ হয়ে উঠে বসেছে। বাইরে তন্ময়, ইব্রাহিম, রিহান এবং সৈয়দ দাঁড়িয়ে রইল। মাহিন এবং রুস্তম এলেই গাড়ি স্টার্ট করা হবে। দুটো গাড়ি অলরেডি বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দুজনকে। কাছাকাছি আসতেই গাড়িতে উঠে বসল সকলে। ড্রাইভিংয়ে রুস্তম বসেছে, পাশেই সৈয়দ।
পেছনের সারিতে অরু আর সোহানি, মিডল সারিতে তন্ময়, মাহিন, ইব্রাহিম এবং রিহান। গাড়ির এসি বন্ধ করে দেওয়া হলো। চারপাশের কাচ খুলে দিল। গাড়ি চলতে শুরু করেছে। মুহূর্তে ঠান্ডা বাতাস ছুঁয়ে ঝিম লাগিয়ে দিল এক একজনের শরীর। অরু পিপাসিত দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। অন্ধকার কাটিয়ে পৃথিবীর বুকে সূর্য উঠবে যে কোনো সময়। সূর্যাস্ত দেখার বড্ড শখ অরুর। আজ দেখতে পাবে স্পষ্টভাবে। কোনো এক নদীর সামনে গাড়ি থামালে মন্দ হয় না। এদিকে প্রকৃতিতে বাতাসের তীব্র হুঙ্কার তুলছে। চোখ বন্ধ করে ফেলল অরু। প্রাণবন্ত প্রকৃতির ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ল। পুনরায় চোখ মেলে তাকাতেই দেখল গাছপালা আর নদী। মাহিন হুট করে ডাকল। অরু ঘুরে তাকালো। জি ভাইয়া। মাহিন সেলফোনটা এগিয়ে দিল। উদ্বিগ্নতার দৃষ্টি, ঠোঁটে ঠোঁট চেপে আছে। কিছু একটা বলতে চাইছে। ভেবেচিন্তে শুধালো, ফার্মের মুরগিকে কল এসেছিল। অরু হাসল। মার্জি, আমার ফ্রেন্ড। ও কোথায় থাকে? পাশাপাশি, আমাদের লাইনের মাথার বাড়িটাই ওদের। খুব কথা বলে, তাই না? মানে পক পক করে সারাদিন। অরু মিয়ে যাওয়া গলায় বলল, হ্যাঁ, ও একটু ওরকমই আর কি। একই নৌকার মাঝি? অরু ভাষাহীন দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো। তন্ময়ও তাকিয়ে আছে। হাসি হাসি মুখশ্রী, নরম দৃষ্টি একদম আদুরে। অরুর বক্ষস্থলে ঠান্ডা স্রোত বয়ে গেল। ইচ্ছে করল দৌড়ে গিয়ে তন্ময়ের কোলে চড়তে, শব্দ করে দুই গালে চুমু বসাতে, গালে গাল ঘষতে। কিন্তু তা অসম্ভব, লাজুক অরুর জন্য অসম্ভব। উদ্বিগ্ন মন নিয়ে সে প্রকৃতিতে ধ্যানমগ্ন হলো পুনরায়। সাদা রঙের ডিজাইনিং বাংলো, 6 একর জমিতে গড়া, চারপাশ হতে লম্বা দেয়াল টানা, দারোয়ান দাঁড়িয়ে। দরজা খুলে দেওয়া হয়েছে। গাড়িগুলো এক এক করে ঢুকছে। দুই পাশে বাগান গিয়েছে, মাঝে চওড়া রাস্তা। বাড়ির সামনে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। সেখানেই পার্ক করেছে গাড়িগুলো। ভেতর হতে বেরিয়ে এসেছে করিম চাচা, কেয়ারটেকার তিনি। সঙ্গে দুটো কাজের লোক এনেছেন, লাগেজ ভেতরে নেবেন বলে। মাহিন একটা লাগেজ স্পেসিফিকলি দেখিয়ে স্পষ্ট স্বরে বলল, চাচা, এই লাগেজ দোতলার কর্নার রুমে নিতে বলবেন। তন্ময় কপাল কুঁচকে বসল। লাগেজটা তার। এটা স্পেসিফিকলি দেখানোর মানে কি? অন্যদিকে রিহান হো হো শব্দে হেসে উঠল, যেন সে অনেক কিছুই জানে, তবে বলবে না। ব্যস্ত পায়ে ভেতরে যেতে নিয়ে বলল, আমি একটু ঘুমিয়ে নিই, বিকেলে বেরোতে হবে তো। জান, তুমি আসো তাড়াতাড়ি। সোহানিও মিটিমিটি হাসছে। আলগোছে সেও রিহানের পিছু পিছু চলে গেল। রুস্তমও আর দাঁড়িয়ে নেই। মুহূর্তেই সবাই এক এক করে কেটে পড়েছে। শুধু মাহিন দাঁড়িয়ে, ভুবনমোহিনী চেহারা নিয়ে। তন্ময় সন্দেহজনক গলায় প্রশ্ন করল, কী ঝামেলা পাকিয়েছিস? এই চিনলি বন্ধুরে? দেখলে অরু, এভাবে বন্ধুত্ব টেকসই হয় না। পেপারস রেডি করে গিয়ে এখানেই বন্ধুত্বের ইতি টানব, মানে আমাদের ডিভোর্স। অশ্রুসিক্ত নয়ন দেখিয়ে সামনে অগ্রসর হলো মাহিন। পেছনে রেখে গেল বোকাউরু এবং অতিষ্ঠ তন্ময়কে। দুই পাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়িয়ে তন্ময় অরুকে নিয়ে এগোলো। দেখানো রুমের সামনে এসে দাঁড়িয়েছে। পাশের কক্ষটি রিহানার সোহানির। তারা দুজন ইতিমধ্যে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। সেদিকে ধ্যান নেই অরুর। সে অবাক দৃষ্টিতে তার রুমের দরজার পানে তাকিয়ে আছে। সাইনবোর্ড লাগানো সেখানে, বড়সড় অক্ষরে লেখা, নিউলি ম্যারিড কাপল, ডু নট ডিস্টার্ব। অরুর বুক অজানা আশঙ্কায় ধুপ করে উঠল। মুচড়ে উঠল ভেতরটা। তন্ময় ভেতরে ঢুকেছে খানিকক্ষণ হয়েছে। ছোট পা ফেলে অরুও পেছন পেছন ঢুকল। ঢুকে তৎক্ষণাৎ মুখে 2 হাত চেপে ধরল। সম্পূর্ণ রুম ফুলের বাগানে রূপান্তরিত হয়েছে। বাসর রাতের ঘর সাজানো যাকে বলে। অরুর হাত পা রীতিমতো কাঁপছে।
ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হৃদয়। তন্ময়ও বিভ্রান্ত হয়ে পড়েছে যেন। আলগোছা পায়ে বেরিয়ে পড়ল। শব্দ করে চেঁচিয়ে উঠল, মাহিন। মাহিন ততক্ষণে নিজের রুম লক করে ওয়াশরুমে ঢুকেছে। শুধু সে নয়, সবগুলো রুমই লক। কাউকে ধরতে না পেরে তন্ময় ফিরে আসলো। অরু তখনও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকবে না তো কি করবে? বসবার জায়গা কই? যেখানে তাকাচ্ছে সেখানেই ফুল, হরেক রকমের ফুল। বাগানের সব ফুল নিশ্চিত এই কক্ষে। চোখ মুখ জ্বলছে, নিশ্চয়ই লালচে হয়ে গিয়েছে। তন্ময় গলার স্বর শক্ত করার সামান্য চেষ্টার উদ্দেশ্যে বলল, পরে কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে দেব, আপাতত ফ্রেশ হয়ে রেস্ট নে। আচ্ছা। তন্ময় ঠায় দাঁড়িয়ে, নজর বিছানায় সীমাবদ্ধ। সে সময় নিয়ে পুনরায় বলল, এসব এসব কি তোর খারাপ লাগছে? ছিঁড়ে ফেলবো? ওরও চোখ তুলে তাকালো। তার লাজুক দৃষ্টি থমকে গিয়েছে। তন্ময়ের দৃষ্টি দৃঢ়, যেন সে হাঁ বললেই সব কিছু ছিঁড়ে ফেলবে। দুজনের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। ওরও থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। লজ্জা দ্বিধা উজাড় করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। খুব কষ্টে আটকে যাওয়া গলায় জবাব দিল, না, আমার খারাপ লাগছে না, ছিঁড়বেন না। পরপর ওরও কম্পিত পায়ের ধাপ ফেলে লাগেজ খুলল। কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। এই বিছানায় সে কিভাবে ঘুমাবে? অরুর যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখনই। তা কি উপলব্ধি করতে পারছে লোকটা? নিস্তব্ধতা, আবদ্ধতায় ঘেরা চারপাশ। কক্ষ জুড়ে শুধু অরুর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। তন্ময় হতে লজ্জিত মুখশ্রী আড়াল করতে বেশ সময় নিয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে অরু। বিচলিত চোখে চারিপাশে নজর বুলিয়েছে। যাকে দেখার প্রত্যাশা নিয়ে বেরিয়েছে সেই নেই, তন্ময় নেই। আনাচে কানাচে কোথাও নেই। অরুর স্বস্তির শ্বাস ফেলবে নাকি দীর্ঘ নিঃশ্বাস। তন্ময়কে ভীষণ ক্লান্ত দেখিয়েছে। এতটা জার্নি করে এসেছে, এখন একটু রেস্ট নেবে না? ইতস্তত মনে বিছানার সামনে এসে দাঁড়ালো অরু। তখন লজ্জায় পঞ্চমুখ হয়ে বিছানাখানা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি। এখন যখন দেখছে, বুঝতে পারছে, তখন তন্ময়ের ধ্যান মেরে তাকিয়ে থাকার কারণটা কী? তুলতুলে লাল বিছানায় হরেক রকমের ফুল। ফুলের পাপড়ির সাহায্যে বিছানার মধ্যস্থানে লাভ বানানো হয়েছে। লাভের ভেতরে তাদের দুজনের নাম লেখা, তন্ময় অ্যান্ড অরু। প্রশান্তিতে অরুর ভেতরটা জুড়িয়ে গেল। এত সুন্দর বিছানায় কিভাবে শোবে? তার তো বসতেও দ্বিধাবোধ হচ্ছে। নষ্ট হয়ে যাবে না? কতটাই না পরিশ্রম করেছে। কিছুক্ষণ ভেবে অরু ব্যাগ থেকে সেলফোন বের করল। ক্যামেরা অন করে বিছানার একটা ছবি তুলল। আর একটু জুম করে তাদের নামের অংশটুকুর ছবি তুলে নিল। তোলা ছবিখানা দেখতেই ঠোঁটের হাসি দীর্ঘ হলো। ৮ ঘন্টা তো হয়েছে প্রায়। তন্ময় এখনও ফিরছে না। সে কি ফিরবে না? এই কক্ষে ঘুমাবে না? ওরও চিন্তায় মশগুল থাকতে পারছে না। চোখ স্বেচ্ছায় বুজে আসছে। প্রচণ্ড ঘুম ধরছে। এমন সময় হাতের সেলফোন বেজে উঠল। মার্জির কল। ওরও কল রিসিভ করল। মার্জি কল না দিলে ঘুম থেকে উঠে সেই কল ব্যাক করত। মার্জির গলা থমথমে শোনালো, অসভ্য পুরুষ মানুষ দিয়ে আমাকে কথা শোনানো হচ্ছে। সব বুঝি। কে ছিল ওই হতবুদ্ধি লোকটা? আমাকে বলে কিনা ফার্মের মুরগি। ও, তোর সাথে আগে বোঝাপড়া করে নিই। অরুর বাচ্চা, আমার নাম কি লিখে সেভ করেছিস? ভালোই ভালোই বলে দে। ওরও খিলখিলিয়ে হেসে উঠল। প্রাণোচ্ছল দীর্ঘ শব্দের হাসি। সুগন্ধিভর্তি কক্ষ জুড়ে হাসির বিচরণ বয়ে চলল। মার্জি, তুই আমার নাম কি দিয়ে সেভ করেছিস? হ্যাঁ, ভেবেছিস আমি জানি না? আমি সব জানি। মধুওয়ালা তন্ময় ভাইয়ের মধুলোভী মৌমাছি। আমি দেখেছি। আবার আমার তন্ময় ভাইয়ের নাম্বার সেভ করেছিস কিভাবে? মধুলোভী মৌমাছির মধুওয়ালা তন্ময় ভাই। সে মোটেও মধুলোভী মৌমাছির মধুওয়ালা তন্ময় ভাই না। সে অরুর তন্ময় ভাই।
আমাদের নাম ভালোভাবে লিখ, আমিও তোরটা ভালোভাবে লিখব। তন্ময়ের থমথমে চেহারার পরিবর্তন দেখালো। মাত্রই দরজার সামনে এসে দাঁড়ানো সে বেকুব বনে গেল। মুখশ্রীর রং বদলাতে দেখা যাচ্ছে। থমকে গিয়েছে পা জোড়াও। দৃষ্টি অরুর পিঠের উপর নিবদ্ধ। মূলত তারা অরুর প্রাণোচ্ছল দীর্ঘ হাসির শব্দ শুনতে শুনতে এসেছে। তন্ময়ের পেছনে দাঁড়ানো মাহিন মুখ টিপে হাসছে। ব্যঙ্গ করে ফিসফিস করে তন্ময়ের কানের সামনে বলল, মধুওয়ালা তন্ময় ভাইয়া, লোভী মৌমাছির মধু ফিরিয়ে দিন। সেগুলো নিয়ে আর কত ঘুরবেন বলুন। তন্ময়ের গাম্ভীর্যের মুখশ্রী দেখে মাহিনের শব্দ করে হাসতে ইচ্ছে করছে। তবে সে একটাও টু শব্দ পর্যন্ত করল না। আগ্রহী চোখে কান পেতে রাখল। সে কথোপকথন আরও শুনতে চায়। মাহিনকে অসহায়ত্ব করে অরু হুট করেই ঘুরে তাকালো। বড় বড় চোখ করে ফেলল। কল আলগোছেই কেটে দিল। হতবম্ব অরুর পানে তাকিয়ে মাহিন এবার উচ্চস্বরে হেসে উঠল। ঘর কাঁপানো হাসি। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। গম্ভীর তন্ময়ের মুখশ্রীর সাথে মধুওয়ালা তন্ময়কে মেলাতে গিয়ে আরেক দফা হাসল। হাসতে হাসতে সে দিশেহারা এক প্রকার। চোখের কোণে জল মুছে উঠে দাঁড়ালো। নিজেকে যথাসম্ভব ঠিক করে বলল, টাকা দে মধুওয়ালা, তাড়াতাড়ি যাই, অনেক কিছু কিনতে হবে। তন্ময় থমথমে চেহারায় লাগেজ খুলল। মানিব্যাগ বের করে 5,000 টাকার নোট এগিয়ে দিয়ে মাহিনকে রফাদফা করল। তাদের কারো কাছেই ক্যাশ নেই। তন্ময়ও ক্যাশ রাখে না সচরাচর। আজ অরুর জন্যই রাখা মূলত। রাস্তাঘাটে এটা সেটা দেখে চেয়ে বসলে এই ভেবেই আগেই বের করে রেখেছে কিছু খুচরো। মাহিন টাকা পেয়ে আরেক চোট হেসে তবেই বিদেয় হয়েছে। এদিকে অরু আতঙ্কের শেষ প্রান্তে। তন্ময় কখন এসেছে সে জানে না, কতটুকু শুনেছে বুঝতে পারছে না। লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে বড্ড নাজেহাল অবস্থা তার। গম্ভীর থমথমে চেহারার তন্ময় অরুকে দেখছে। অরুকে অবাকের চূড়ান্তে পৌঁছে দিয়ে সে হুট করেই হেসে ফেলল। ডান হাতে কপাল, চোখ ঢেকে হাসছে। অতিষ্ঠ ভঙ্গিতে হাসা যাকে বলে। আবার ফকফকে সাদা দাঁতের প্রাণবন্ত হাসিও বলা যায়। অরুর ভ্রম হচ্ছে না তো? এত সুন্দর হাসির মালিক তার তন্ময় ভাই। অরু অনিমেষ ভঙ্গিতে দেখছে। ভুলবশত পলক ফেলছে না। তন্ময় দীর্ঘ হাসি ছোট করল। ঠোঁটে মুচকি হাসি লেপ্টে আছে। সে অরুর দিকে অগ্রসর হচ্ছে। ধীরস্বরে শুধালো, মার্জি ছিল? অরু পিটপিট চোখে তাকায়। ঠোঁট ভিজিয়ে ছোট্ট গলায় জবাব দিল, হুম। কি বলছিল? কই, কিছু না তো। তন্ময় কাছাকাছি এসে দাঁড়িয়েছে। গলার স্বরে ফাজলামোর ইঙ্গিত। আমাকে মধুওয়ালা বলেছে? কেন? মধু তো চুরি করিনি এখনো। তাহলে? অরু বাক্যের মানে বুঝল না। নিজের মতো বলে দিল, আহ, মার্জি মজা করছিল। আমিও একটু। তুইও একটু মজা করছিলি, তাই তো? হুম। মজা করা শেষ? হ্যাঁ। না। খিদে পেয়েছে? অরুর পেট মুচড়ে উঠল। তার টুকরো খিদে পেয়েছে। পেটে কিছু দিয়ে ঘুমালে ঘুম আরামময় হতো, তাই ভেবে চিনতে মাথা দুলিয়ে বলল, একটু। নিয়ে আসি, বস। অরুর সঙ্গে যেতে ইচ্ছে করল, কিন্তু লজ্জায় সঙ্গে যাবার আবদার ধরল না। একটু আগে মাহিন কী সব শুনে গেল, তার উপর এমন বাসরঘর সাজানোর উদ্ভট বিষয়টি। সব মিলিয়ে সে বেশ লজ্জিত। খাবার আসতে সময় নেয়নি। 5 মিনিটের মধ্যেই খাবার চলে এসেছে। তবে তন্ময় আনেনি। খাবার এনেছে করিম চাচা। প্লেটে সাজানো খাবার টি টেবিলে রাখল। উদ্বিগ্ন কণ্ঠে বৃদ্ধ বলল, মামুনি, তোমাকে খেয়ে শুয়ে পড়তে বলেছে তন্ময় বাবা। আজকের জন্য কোথাও বেরোনো হবে না। বারবিকিউ পার্টি হবে বাগানে রাতের দিকে। ও আচ্ছা, সে খেয়েছে? তা তো বলতে পারছি না মামুনি, আমি গিয়ে খেতে বলবো। কেমন? ধন্যবাদ। গাড়ির জানালায় ছোট ছোট টোকার খটখটে শব্দ। সাবিহা ঘাবড়ে গেল।
অয়নের ছোট চুলে ঘন্টার পর ঘন্টা যাবৎ চলতে থাকা হাতটি থমকে গেল। চোখজোড়া বড় আকার ধারণ করল। পাশে তাকালো। একজন মধ্যবয়সী ভদ্রমহিলা মুখ নাড়িয়ে কিছু বলছে। শুনতে পেল না সাবিহা। বাহির থেকে নিশ্চয়ই কিছু দেখতে পাওয়া যায় না। এখন সে কি করবে বোধগম্য হচ্ছে না সাবিহার। অয়ন তখনও নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন। সাবিহা দিশেহারা হয়ে এক প্রকার ডাকতে বাধ্য হলো, অয়ন। অয়নের চোখ জোড়া নড়ে চড়ে উঠছে। গুঙিয়ে পাশ ফিরে মুখটা সাবিহার পেটের ভেতর গুজে দিল। আচমকা আক্রমণে হতবম্ব বাকরুদ্ধ সাবিহা দৃশ্যমান রূপে কেঁপে উঠল। শক্তপোক্ত হয়ে এলো শরীর। ঢোক গিলে ডাকার তাগাদা বাড়ালো, এই অয়ন, অয়ন। ক্রমশ অয়নের মুখখানা পেটের গহ্বরে হারিয়ে যেতে ধরেছে। শিরা উপশিরায় রক্ত চলাচলের তীব্র বেগ। হাত বাড়িয়ে অয়নের মুখে ধরে রাখল। অন্যদিকে কাচের খটখট শব্দ এবার জোরে জোরে শোনা যাচ্ছে। অয়ন চোখ জোড়া খুলল। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ। উঠে বসল। ঘুম পর্যাপ্ত হয়নি। চোখ মুখ ফুলে আছে। চোখ জোড়া লালচে হয়ে আছে। কপাল হতে চুলগুলো তুলে বলল, বসো, বেরিও না, কথা বলে আসি। সাবিহা চিন্তিত মুখে মাথা দোলালো। অয়ন বেরিয়েছে। গাম্ভীর্যের চূড়ান্তে তার হাবভাব। কাঁচা ঘুম ভাঙলে মাথাটাই গরম থাকে। বেরোতেই সামনাসামনি হলো মধ্যবয়সী মহিলার। এখন তার পাশে স্বল্প বয়সের কুমারী মেয়ে ফটফট চোখে তাকিয়ে আছে। অয়নকে সমান তালে দেখে চলেছে। অন্যদিকে অয়নকে ভদ্রমহিলা ভালোভাবে দেখে নিল। ঘুমাচ্ছিল মনে হয়। দেখতেও সভ্য বটে। মহিলার মুখশ্রী নরম হলো। চওড়া গলায় শুধালেন, কে তুমি বাবা? এখানে কি করতাছো? অয়ন ভদ্রতাসূচক হাসার চেষ্টা করতে পারল না। প্রচণ্ড মেজাজ গরম তার। ঘুমে মাথাটা জ্বলছে। গম্ভীর মুখে জবাব দিল, ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নিচ্ছিলাম। এখনই বেরোবো। সাথে কেডা? মাথাটা বাড়িয়ে গাড়িতে নজর দিল ভদ্রমহিলা। চোরা চাহনিতে দেখছে বারংবার। অয়ন বিরক্ত হলো। ওয়াইফ। পাশের যুবতী মেয়েটি বুঝিয়ে বলল, মা, স্ত্রী বলেছে, সাথে স্ত্রী আছে। ভদ্রমহিলার মুখশ্রী এবার খুব নরম হয়ে গেল। ম্লান হাসলেন, আমি হেলেনা। বাড়ির সামনে গাড়ি দেখা একটু চিন্তায় পড়লাম। বাবা, মাতাল কতগুলা নিরিবিলি জায়গা পাইয়া চইলা আসে। উদ্ভট সব কাণ্ড কারখানা কইরা যায়। সেইবার তো গ্যাংরেপ কেস হইল। তাই বাবা এত সতর্কতা। থাকো কই? শহরে থেকে আইলা মনে হচ্ছে। জি, হানিমুনে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবে একের পর এক মিথ্যা নির্দ্বিধায় বলে যাচ্ছে অয়ন। না নড়ছে ঠোঁট আর না নড়ছে চোখ। খুব সাবলীল ভঙ্গিমা। হেলেনা বেগম উদ্বিগ্ন হলেন। এত সুন্দর পোলা, বউ তাইলে কতটাই না সুন্দর হইব। বাইরইতে বলো না বাবা, একটু দেখি তোমার বউরে। এত কৌতূহল কেন? ভদ্রসভ্য অয়ন ভদ্রমহিলার মুখের উপর দ্বিমত করতে পারছে না। আর না পারছে গাড়িতে ঢুকে টান মেরে চলে যেতে। মনে অতিষ্ঠ হয়ে দরজা খুলল। মাথাটা ঢুকিয়ে বলল, বেরোবে একটু? সাবিহা মাথা দোলালো। সে দরজা খুলে বেরোলো অপর পাশ হতে। কামিজ পরিহিত ফর্সা স্লিম ফিগারের সুন্দরী মেয়ে। দেখতেই সুশীল ভদ্র উচ্চবিত্ত পরিবারের মেয়ে মনে হচ্ছে। সাবিহা সালাম জানালো। সামান্য হাসার চেষ্টা। হেলেনা এমন সাংস্কৃতিক ভদ্র মেয়ে মানুষ দেখে গোলে রসমালাই বনে গেলেন। চাতক পাখির মতো ছুটে গেলেন। মাশাল্লাহ, কি সুন্দর মাইয়া। দুইজনকে পই পই মিলিয়ে বানিয়েছেন আল্লাহ তালা। প্রশংসা শুনে অয়নের গম্ভীর মুখের পরিবর্তন ঘটল। গাম্ভীর্য অনেকাংশেই কমে এলো। ঘুম কিছুটা ছুটে গেল। নরম চোখে নিজের সাবিহার দিকে তাকালো। প্রশংসা করবে না আবার? তার সাবিহা পরীদের থেকেও সুন্দর।
হেলেনা সাবিহার 2 হাত ধরে প্রশ্ন করলেন, নতুন বিয়া, তাই না? চোখে মুখে সব পরিষ্কার লেখা, তুমি নতুন বউ। এমন লজ্জায় লাল নীল আমিও হইছি। তোমার আঙ্কেলের দিকে চোখ তুইলা তাকাইতেই পারতাম না। কি যে লজ্জা লাগতো। আর এখন দেখো, মাজায় কাপড় বাইধা ঝগড়া করি। সাবিহা সন্দেহ দৃষ্টিতে তাকালো অয়নের পানে। নতুন বউ কবে হয়ে গেল সে? ঠোঁট কাঁপছে ভদ্রমহিলাকে ভুল সাবিত করতে। পরে ভাবল এভাবে গাড়িতে দুজন একসাথে ছিল। স্বামী স্ত্রী না বললে ভালো দেখাবে না, বরং এই মানুষগুলো কুৎসিত কিছু ভেবে বসবে। তাই আর মুখ খুলল না, সয়ে গেল। হেলেনা হেসে বলতেই থাকলেন, হানিমুনে কই যাইতাছো? আমাদের আশেপাশে ঘোরার সুন্দর জায়গা আছে। শহর থেকে অনেকেই ঘুইরা যায়। সাবিহা থমথমে চোখে তাকালো, গলাটা শুকিয়ে কাট। হানিমুন? আর কী সব বলছে এই পুচকে ছেলেটা? সূর্য ডুবেছে, আধার নেমেছে, বাতাস ছেড়েছে। প্রকৃতি ঠান্ডা এবং উচ্ছ্বসিত। আকাশে চাঁদ নেই। মেঘেদের দলে ঘেরা সম্পূর্ণ আকাশ। বাগানে বিশাল বড় তাঁবু টানানো হয়েছে, সঙ্গে তাঁবু সাইজের আমব্রেলা। বেশ কিছু চেয়ার পাতা সেখানে, মধ্যে গোল টেবিল, বাতি লাগানো চারিপাশ। ইটের সাহায্যে আগুন ধরানো হয়েছে। আগুনের উপরে বারবিকিউ রড রাখা, গ্রিল হবে মুরগি, গোস্ত ভাজা হবে, শিক কাবাবও হবে, আরও কিছু গোস্তর ভাজা আইটেম। সঙ্গে ভেতরে বাবুর্চির হাতের স্পেশাল আইটেমস তো আছেই। মাহিন ব্যস্ত পায়ে সে তন্ময়ের পাশে বসল। ওরু কই, ঘুমিয়ে এখনও? তুই ঘুমাতে গেলি না যে? এত সুন্দর বাসর ঘর পেতে দিলাম, ভেবেছিলাম প্রেয়সী নিয়ে দিব্যি ঘুমাবি। ইব্রাহিম হতাশ সুরে তাল মেলালো। ওর ভেতরে গণ্ডগোল আছে, চলে না, না হলে নষ্ট। বউ রেখে শালায় যে কেমনে ঘুরে ফেরে আমার তো বুঝি আসে না। তন্ময় দাউ দাউ করে জল করতে থাকা আগুনের পানে তাকিয়ে আছে, দৃষ্টি নিথর। মাহিন হেসে বলল, কাজ করে দেখে এখানে বসা, দেখছিস না ঘরে যেতে চাচ্ছে না? বাসর ঘর দেখে ওর মধ্যে কিছুমিছু হচ্ছে দোস্ত। তন্ময়ের থমথমে গলা, মোটেও ঠিক করিসনি কাজটা। মাহিন চড়া গলায় হাসল, অনেক কিছু এখনও বাকি, আগে আগে দেখো হোতা হে ক্যা। তন্ময় চোখ রাঙালো, কাজে মন দিল না। মনের ভেতরটা সংকোচে মুচড়ে উঠল। কী সব উল্টাপাল্টা সিচুয়েশনে দাঁড় করাবে ভাবতেই মাথাটা ধক করে জ্বলছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা নেহায়েতই অসম্ভব হয়ে পড়ছে। তিলে তিলে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মরণ যন্ত্রণা বুঝি একেই বলে। সোহানি এসেছে, শাড়ি পরেছে। শুধু সে নয়, সব মেয়েরাই শাড়ি পরেছে, সেজেগুজে হাজির। বাগানে পার্টি হবে বলে কথা। মিউজিক সিস্টেমও বাজানো হচ্ছে। মাহিন উঠে দাঁড়ালো, সোহানিকে ইশারা করে একটু দূরে আনল। ধীরস্বরে বলল, দোস্ত, ওরও মনে হয় ঘুমাচ্ছে, ওরে উঠিয়ে তৈরি করে আন। এমনভাবে তৈরি করাবি যেন তন্ময় চেয়ার থেকে পড়ে যায়, বুঝলি? শালা আজর বাসর করিয়েই ছাড়ব। সোহানি মুখ টিপে হাসল, উপর নিচ করে মাথা দোলালো ক্রমাগত। আমার সাদা শাড়ি আছে, তন্ময়ের সাদা রং পছন্দ, ওইটাই নিয়ে যাই। তারপর দেখ ওর কি অবস্থা হয়। যা ফুট। উদ্বিগ্ন মনে ছুটে গেল সোহানি। তার সাথে বান্ধবী মেহেরুনও ছুটল। যেতে নিয়ে শুনে নিল পুরো কাহিনী। উত্তেজনায় টান টান অবস্থা তারও। সে পুরো দমে লেগে পড়ল সোহানির সাথে অকাজে। শব্দ শুনে অরু ছটফটিয়ে উঠে বসেছে। সে সোফায় ঘুমিয়েছিল। এত সুন্দর বিছানা সে নষ্ট করতে পারল না। হুড়মুড়িয়ে ঢুকেছে 2-3 জন শাড়ি পরিহিত মেয়ে, সেজেগুজে চমৎকার রূপে আবদ্ধ। সেখানকার একজনকে সে চেনে, সোহানি। বাকি 2 জন অচেনা। তারা ঢুকে নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছে। হাতে শাড়ি, কসমেটিক্স একত্রে ড্রেসিং টেবিলে রাখছে। সোহানি এগিয়ে আসলো, ওরুকে উঠিয়ে ওয়াশরুমে পাঠালো জোরপূর্বক।
ওরও সময় নিয়ে ফ্রেশ হতে চাইল। এসব কি হচ্ছে বোঝার চেষ্টা করল। সুযোগ দেওয়া হলো না তাকে। সোহানী করাঘাত করছে শব্দ করে। বাধ্য হয়েই বেরোলো ওরু। সোহানী মজার সুরে বলল, ভয় নেই প্রিটিগাল, উই আর ইউর এল্ডার সিস্টার। তোমাকে তৈরি করব। নিচে তো পার্টি হবে, সেখানে তো একটু সেজেগুজে যেতে হয়, তাই না? ওরও পুতুলের ন্যায় মাথা দোলালো। সোহানী নরম চোখে তাকিয়ে আছে। আদুরে স্বভাবের ওরুর গাল টেনে দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে, চুপচাপ বসো দেখি। ওরুকে ঘুরিয়ে ফিরিয়ে পুতুলের ন্যায় সাজানো হচ্ছে। শাড়ি পরাবে মেহেরুন। সে খুব ভালো শাড়ি পরাতে জানে। সমস্যা বেঁধেছে ব্লাউজ নিয়ে। সোহানীরটা ওরুর হবে না, ঢোলা হবে বেশ। হুট করেই মনে পড়ল তার আকাশি রঙের ক্রপ টপ আছে, এগুলো দিয়ে শাড়ি পরলে আরও সুন্দর দেখায়। সে ছুটে সেটা নিয়ে আসলো। গেঞ্জির কাপড় বেশ ছোট, ওরুর পারফেক্ট হবে। ফিটিংসে কোনো কমতি থাকবে না। ঘড়ির কাঁটার 7টা 21। 1 ঘন্টা নিয়ে তাকে সাজানো হয়েছে। শাড়ি পরতে সময় গেল বেশি। আপাতত শাড়ি পরিহিত ওরু আয়নার সামনে দাঁড়িয়ে চমৎকার চোখ ধাঁধানো নিজেকে দেখে ঝটকা খেল। খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে দেখল, পিঠে সোজা পড়ে থাকা চুলগুলো দুলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। সোহানী পেছনে দাঁড়িয়ে বলল, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে ওরু? ওরও ফিরে তাকালো, লাজুক হাসি চোখে মুখে। খুব সুন্দর। সাজগোজে আমি এক্সপার্ট, বুঝলে ওরু? রিহান আমাকে এর জন্য প্রচণ্ড কথা শোনায়। এত সাজুগুজু করে অন্য কারো সাথে পালানোর মতলব এঁকেছি নাকি? হিংসুটে ছেলেটা সব সময় এটাই বলে খোঁটা দিতে থাকে। ওরও আগ্রহী স্বরে শুধালো, বিয়ের কত বছর আপনাদের আপু? প্রেমের 7 বছর, বিয়ের 3 বছর। আমাদের পরিচয় স্কুল জীবন থেকে। পাশাপাশি বাড়ি ছিল। স্কুল জীবন থেকেই প্রেম? না, ইন্টার থেকে। এর আগে দুজন সাপবেজির মতো লেগে থাকতাম। তাহলে প্রেম কিভাবে হয় আপু? প্রপোজ কে করেছে? চলো যেতে যেতে বলি। আচ্ছা। ওরও কুচি ধরে হাঁটছে। ব্যাকুল নয়নে তাকিয়ে আছে সোহানীর পানে। প্রেমের গল্প শুনবে। সোহানী সময় নিয়ে বলতে লাগল, ক্লাস 6 পর্যন্ত মারামারি করেই কাটিয়েছি। 7 থেকে বন্ধু হলাম, ক্লোজ ফ্রেন্ডস। আমি ভাই ওকে সর্বদাই বন্ধু ভেবে এসেছি। কখনোই কিছু ফিল করিনি। ও নিজেই পরিবর্তন হয়ে গেল ক্লাস 10-এ। আমি জানতাম না। ইন্টারে দুজন একই কলেজে ভর্তি হই। ব্যাচের একটা ছেলে আমাকে প্রপোজ করে, হ্যান্ডসাম ছেলে। আমিও ভাবলাম ট্রাই করে দেখি। ও মা, আমি প্রেম করব শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, রেগে মেগে অস্থির। পারে না আমাকে মেরে তক্তা বানিয়ে ফেলে। আমিও রাগলাম। ও কিন্তু নিজে মেয়েদের সঙ্গে দুনিয়ার ঘেঁষাঘেঁষি করেছে, আমার স্বচক্ষে দেখা। ও কত তুলসী পাতা সেটা তো আমি জানতাম, তাই ইগনোর করতে লাগলাম। মাসখানিক এভাবেই কাটে, কিন্তু খারাপ লাগছিল। মনের বন্ধু, সে এমন ভেঙে পড়ল চোখের সামনে, মানতে পারিনি। বন্ধুত্ব বজায় রাখতে চাই। সাহেব প্রপোজ করেন, কোনো মেয়ের সাথে কখনো জড়াবে না গ্যারান্টি দিল। আমিও কিছুদিন পিছনে ঘোরালাম। তখন কিন্তু ওর প্রতি প্রেম আমি উপলব্ধি করে ফেলেছিলাম, তবুও স্বীকার করিনি। আমাকে প্রেমিকা হিসেবে পেতে ওকে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। হুট করে সোহানী শব্দ করে হাসতে লাগলো। ওরও হঠাৎ হাসির কারণ বুঝে পেল না। বোকার মতো চারপাশে তাকালো। তারা বাগানে এসে পড়েছে ইতিমধ্যে। গান বাজছে। আশেপাশে অনেকেই হাঁটাচলা করছে, হাসাহাসি করছে, গান গাইছে, দুলছে এদিক ওদিক। ওরু সকলের মধ্যে তন্ময়কে খুঁজে পেল। আমব্রেলার নিচে দাঁড়িয়ে আছে। একটা চেয়ার তার পায়ের নিচে পড়ে, হাতের সেলফোনটাও জমিনে। স্তব্ধ শরীর আর মুগ্ধ নয়ন অনিমেষ ভঙ্গিতে ওরুকে দেখছে। ওরু কিছুটা বুঝতে পেরে লজ্জা পেল বটে। সোহানীর সঙ্গে বাকিদের তুমুল হাসির শব্দ ভেসে এলো। মাহিন করতালি দিচ্ছে। সাব্বাস দোস্ত, তোর থেকে এটাই আশা করেছিলাম।
ছক্কা মেরে দিয়েছিস। তন্ময় পড়েনি, তবে তার চেয়ার আর সেলফোন তো পড়েছে, এটাই অ্যানাফ। ইব্রাহিম শীষ বাজালো জোরসে। রিহান ইব্রাহিমের উদ্দেশ্যে বলল, ওরও কিন্তু মারাত্মক সুন্দর, তাই না? মেয়েটা এত মায়াবী। তন্ময়ের সেলফ কন্ট্রোলে দাঁত দিতে হবে। শাড়ি আর সাদা রং মিলে এক অনাকাঙ্ক্ষিত মায়াবতী। আজ তন্ময় কই যাবে? হেসে ফেলল রিহান। থতমত খাওয়া তন্ময়কে আরেকবার দেখে নিল। ইস, দুজনকে একসাথে এতটা মানায় যে রিহানের বুক জ্বলছে। ওরও তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে। শাড়ির কুচি ধরছে একটু পরপর, চুলগুলো সামলে নিচ্ছে। বাতাস ছেড়েছে, আবহাওয়া ঠান্ডা। বৃষ্টি নামবে মনে হয়। তার পাশে তন্ময় কাটকাট হয়ে দাঁড়িয়ে আছে। ওরও লাজুক চোখে তাকালো, তবে তন্ময় ভুলেও পাশে ফিরছে না। তাকাচ্ছে না দেখে ওরও খানিকটা মন খারাপ করল। এত সুন্দর করে তৈরি হয়ে আসলো, অথচ তন্ময় তাকাচ্ছেও না ভালোভাবে। কেন? ছামছাম গানে নাচার প্ল্যান করা হলো। সোহানি, মেহেরুন আর ঝর্ণা নাচবে। সকলেই গোল হয়ে বসেছে চেয়ার পেতে। মিউজিকের লাউড বাড়ানো হয়েছে। ওরও তন্ময়ের পাশে বসা, হাতে হাত রেখে আগ্রহী চোখে তাকিয়ে আছে। নাচ শুরু হতেই করতালি। ওরও হাসছে। নাচ গান সে বড্ড উপভোগ করে কিনা। হাততালি, শীষ বাজানো, চেঁচামেচি সব কিছুই একত্রে কানে ভাসছে। উত্তেজিত মানুষদের সঙ্গে ওরও একটু উত্তেজিত। ছোট্ট গলায় সেও গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছে, হাততালি দিচ্ছে। পাশে কাটকাট হয়ে বসে থাকা তন্ময়কে প্রায় ভুলেই গেল। হঠাৎ ওরও হাততালি দেওয়া বন্ধ করে দিল। মুখের হাসিও উধাও হয়ে গেল। শ্বাস আটকে এলো ওর। ধীরে উপলব্ধি করছে ঠান্ডা হাতের ছোঁয়া, যা শাড়ি ভেদ করে পেট ছুঁয়েছে। চমকে আর চোখে পাশে তাকালো। তন্ময় তাকিয়ে। ওরুর বুকের ভেতর তুফান শুরু হলো। তোলপাড় বেসামাল পরিস্থিতি। থরথর করে কেঁপে ওঠা হাত তন্ময় আলগোছে লুকিয়ে মুষ্টিবদ্ধ করেছে নিজের হাতে। শক্ত করে ধরে আছে। মুখটা কাছাকাছি নিয়েছে, ঠিক ওরুর কান বরাবর। কানের ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। ওরু ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকালো। কেউ এদিকে তাকিয়ে নেই, সবাই নাচ গানে ব্যস্ত। কানে ঘন ঘন শ্বাস প্রশ্বাস উপলব্ধি করা যাচ্ছে। তন্ময়ের অসম্ভব গভীর স্বর শোনা গেল। খুব খুশি না? আমাকে আগুনে জ্বলতে দিয়ে তুই দিব্যি আছিস। পেটে চাপ পেয়ে ভয়ার্ত হতবম্ব ওরু মুচড়ে উঠল। খামচে ধরেছে কি? ওরু ব্যথিত সুরে বলল, কি করেছি? নির্বোধ। থরথর করে কেঁপে উঠল ওরু। তন্ময় হাওয়ার বেগে ধরেছে, তেমনি হাওয়ার বেগে ছেড়ে দিয়েছে। কারণ সোহানিতে নাচ শেষ। সকলেই আগের মতো বসেছে নিজেদের চেয়ারে। এতক্ষণের হাস্যোজ্জ্বল ওরু মুহূর্তেই অনুভূতির সাগরে ভেসে চুপসে গেল, থমকে গেল। অতি চেষ্টা করেও হাসতে ব্যর্থ হলো। কাঙ্ক্ষিত বৃষ্টি নামছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি। ওরুর হাতের তালুতে এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল। মুগ্ধ নয়নে ওরু সেখানে তাকিয়ে আছে। বৃষ্টি আসার খুশিতে সে পুনরায় তন্ময়কে ভুলে গেল। ভুলে গেল তার করা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোহানি শব্দ করে চেঁচালো, উফ, বৃষ্টিটা আরেকটু আগে আসতো, তাহলে ছামছাম গানে বৃষ্টিতে ভিজে নাচা যেত। আরেকবার হয়ে যাক তাহলে। অবশ্যই। হৈ হুল্লোড় পড়ে গেল পুনরায়। ঝুম বৃষ্টি নামতে দেখে সকলেই আটসাট হয়ে আমব্রেলা এবং তাঁবুতে ঢুকে গেল। মূলত এগুলো আজকের ওয়েদার জেনেই করা হয়েছে। বৃষ্টি উপভোগ করে আড্ডা দেওয়া হবে। রাত 10:45। সময় কিভাবে পেরিয়ে গেল বলা দায়। মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সোহানিরা পুনরায় নেমেছে বৃষ্টির মধ্যে। নাচের এক ফাঁকে এক এক করে অনেকেই যোগদান করল। আমব্রেলার মধ্যে রয়ে গেল 3-4 জন মানুষ। তাদের মধ্যে তন্ময়, ওরু উপস্থিত। একসময় সোহানি ছুটে এলো ওরুকে সঙ্গে নেবে বলে। তন্ময় দ্বিমত করল। ওরুর পাতলা শাড়ি, এভাবে বৃষ্টিতে ভেজার প্রশ্নই আসে না।
তার উপর এই মেয়ের অল্পতেই ঠান্ডা জ্বর বেঁধে যায়। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মেয়েদের ভেতরে যাবার নির্দেশ দেওয়া হলো। এবার পুরুষদের পার্টি। তাদের পার্টি বলতে মদ্যপানসহ হাবিজাবি। ওরও সোহানির সাথে ভেতরে এসেছে, তার রুমেই বসা, আর সকলের সঙ্গে গল্পে মশগুল করতে ব্যস্ত হতে চাইল, কিন্তু পারল না। তন্ময়ের অসভ্য দৃষ্টি, বেপরোয়া ছোঁয়া এখনও মস্তিষ্কে গেঁথে আছে, পীড়া দিচ্ছে, বুকের ধুকপুক বাড়িয়ে দিচ্ছে। এ কী যন্ত্রণা! ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। ওরও কক্ষের দিকে যাচ্ছে মাত্রই। ওই ফুলের বাগান নামক কক্ষে যেতেই বুকের ওঠানামার গতি বেড়ে যায়। সুগন্ধে মাতোয়ারা হতে বাধ্য হতে হয়। তন্ময় নেই ভেবে সে ব্যস্ত পায়ে ঢুকে পড়ল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ঢুকে সুইচ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। হুট করে পেছন থেকে দরজা লাগানোর শব্দ শোনা গেল। নিস্তব্ধ কক্ষে অতটুকু শব্দ বজ্রপাতের মতো। ভয়ে লাফিয়ে উঠল ওরু। অন্ধকারে কিছুই দেখতে পেল না। প্রশ্ন করবে তার পূর্বেই বাতি জ্বলে উঠল। সামনে তন্ময় দাঁড়িয়ে। উস্কো খুস্কো চুলগুলো কপাল থেকে উঠিয়ে দিল। গভীর নেশাতুর চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কম্পন সৃষ্টি করছে যেন। ওরুর সর্বাঙ্গ শক্ত হয়ে গেল। হাঁসফাঁস লাগছে। দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে তাকানোর চেষ্টা করল। তন্ময় একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, চোখ বুজে। মিনিটখানেক চোখ বুজে দাঁড়িয়ে থাকল, যেন কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে। ওরু কি কিছু বলবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য? সেই মুহূর্তেই তন্ময় চোখ মেলে তাকালো। ব্যস্ত পায়ে এগিয়ে এলো ভাবুক ওরুর দিকে। বড় বড় পায়ের ধাপ। সেকেন্ডেই সামনে চলে এসেছে। ওরু আনমনে পিছিয়ে বিছানার কাঠের সঙ্গে লেগে গিয়েছে। কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ। মূর্তির ন্যায় দাঁড়ানো ওরু আতঙ্কিত হয়ে শক্ত করে চোখ বুজে ফেলেছে। তন্ময় ততক্ষণে তার ঠোঁট নিজ ঠোঁট দ্বারা আঁকড়ে নিয়েছে। উন্মাদ হয়ে গিয়েছে সে। নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে ওরুকে। তার উত্তেজিত শ্বাস প্রশ্বাস অশান্ত আজ। বিচলিত হাতের স্পর্শ ওরুর সম্পূর্ণ শরীরে বিচরণ চালাচ্ছে। থরথর করে কাঁপতে থাকা ওরুকে আজ কোনো সুযোগ দেওয়া হলো না। শ্বাস নেবার সময়ও দেওয়া হলো না। ঠোঁট ছেড়ে ওরুর ঘাড়ে ঠোঁট নামিয়েছে তন্ময়। তার গলার স্বর আটকে আসছে। একটু মদ খেয়েছি, মাতাল নই ওরু। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দাউ দাউ করে জ্বলছে সব কিছু, ভস্ম করে দিচ্ছে। তুই তুই কি রাজি? যদি না হয় তাহলে তুই। ওরু। এত ব্যাকুল কণ্ঠ, অসম্ভব লালচে চেহারা। এই বিচলিত তন্ময়কে দেখে থমকে গেছে ওরু। অসম্ভব লজ্জা দ্বিধা কাটিয়ে চোখ মেলে তাকালো। বুক ভরে শ্বাস নিল। কম্পিত হাত বাড়িয়ে তন্ময়ের পিঠে রাখল। তন্ময় যেন প্রাণ ফিরে পেয়েছে। মুহূর্তেই ওরুকে পাজা কোলে তুলে নিল। ঠোঁটে পুনরায় ডুবে গেল। সাজানো নরম তুলতুলে বিছানায় পিঠ ঠেকল ওরুর। সর্বাঙ্গ জুড়ে লাজ। কোথায় হাত রাখবে আর কোথায় দৃষ্টি দেবে বুঝে পাচ্ছে না। এদিকে হালকা নেশায় তন্ময় বোধ হয়নি, তবে সেলফ কন্ট্রোল হারিয়ে বসেছে। বৃষ্টি থেমেছে। মেঘ সরেছে, আকাশ পরিষ্কার। চাঁদ ভেসে উঠেছে। কক্ষের বাতি নেভানো। জানালা দ্বারা দমকা ঠান্ডা বাতাস উড়িয়ে তুলছে পাতলা সাদা পর্দা। চাঁদের আলো উকি মারছে। ওরু ছটফট করছে অস্পষ্ট স্বরে। চোখ ভিজে আছে। তার ছোট্ট দেহ তন্ময়ের পেশিবহুল দেহের নিচে চাপা পড়ে আছে। তন্ময় তার মুখের দিকে তাকিয়ে আছে। সর্বমুখশ্রী জুড়ে চুমু বসাচ্ছে। কাতর গলায় বলে উঠল আধার কক্ষে, অনেক ধৈর্যের ফল তুই আমার, খুব আদরের, অনেক ভালোবাসার, খুব ভালোবাসি তোকে আমার জান।